গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩। খান ইউনিসে নেতানিয়াহু সমর্থিত গোষ্ঠীর আক্রমণে পুলিশ কর্মকর্তার প্রাণহানি। খাদ্য সহায়তা পাঠাচ্ছে ইরাক। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। বিক্ষোভে প্রাণহানি 650। তেহরানের সঙ্গে বাণিজ্য করলে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। কোনো অবস্থাতেই দ্বীপটি হস্তান্তর করা হবে না, সাফ জানালো ডেনমার্ক। মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় নিহত 1, আহত 11। আইসিজিতে রোহিঙ্গাদের প্রতি সুবিচারের দাবি অ্যাটর্নি জেনারেলের, অভিযোগ অস্বীকার জান্তার। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের মালিকানা নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ও রাশিয়ার দখল থেকে বাঁচাতেই এ উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি। এ লক্ষ্যে ডেনমার্কের সঙ্গে চুক্তি করার ইচ্ছাও প্রকাশ করেন ট্রাম্প। তবে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে অন্য দেশের নাম ব্যবহারে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছেন ইউরোপীয় নেতারা। আর কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের কাছে দ্বীপটি হস্তান্তর করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড। ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ডের দিকে দৃষ্টি স্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরফে ঘেরা ছোট দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লেগেছেন তিনি। স্থানীয় সময় রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডের মালিকানা নেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন যদি দ্বীপটির নিয়ন্ত্রণ না নেয় তবে বেইজিং ও মস্কো এর মালিকানা নিতে চাইবে বলেও এ সময় দাবি করেন ট্রাম্প। বলেন, হোয়াইট হাউস ওই দুই দেশকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। এদিকে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে অন্য দেশকে অজুহাত হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ট্রাম্পের মন্তব্যের জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী মাও নিং বলেন, আর্কটিক অঞ্চলে চীনের কার্যকলাপের লক্ষ্য হল এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করা। অঞ্চলটিতে আইনসম্মত কার্যকলাপ পরিচালনার জন্য সকল জাতির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানান তিনি। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি ধামকির মধ্যেই ডেনমার্কের পাশে দাঁড়িয়েছেন ইউরোপীয় নেতারা। প্রয়োজনে অঞ্চলটিতে ব্রিটিশ সেনা মোতায়েনের কথা জানিয়েছেন ব্রিটেনের পরিবহন সচিব। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিশ্চিতের অধিকার শুধুমাত্র ডেনমার্কের রয়েছে বলে স্পষ্ট জানায় জার্মানি। আর ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র দ্বীপটির মালিকানা নিলে তা ন্যাটোর অস্তিত্ব শেষ করে দেবে। গ্রিনল্যান্ডের মালিকানার জন্য যে কোনো ধরনের সামরিক অভিযান ইতিহাসে সবচেয়ে হাস্যকর যুদ্ধ বলে গণ্য হবে বলে মন্তব্য করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সহিংস বিক্ষোভের পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরান সরকারের। আন্দোলনের পেছনে মোসাদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে 5 শতাধিক নিহতের দাবি করেছে মানবাধিকার সংগঠন। এদিকে হামলার হুমকির পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইরান ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে। রোববার রাতেও সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে ইরান। তীব্র শীত উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। পশ্চিমা গণমাধ্যম বলছে, 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশ জুড়ে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। দেশটিতে ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আবারও হুমকি দিয়েছেন তিনি। লাগাতার হুমকির মুখে ইরান আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের স্পষ্ট নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ঐতিহাসিক পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে মন্তব্য করে বাহিনীটি। দেশটিতে জনগণ রক্তক্ষয়ী সহিংসতার পেছনে মোসাদের সম্পৃক্ততা আছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইরানের আন্দোলনকারীদের সমর্থনে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস ও ইস্তাম্বুলে। ইরানের সরকারের পক্ষে সমর্থন জানিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরান সরকারকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এর মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ইরান সরকার। একই সঙ্গে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসে তেল আবিব সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। হত্যার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। এ নিয়ে যুদ্ধবিরতির পর গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 442 জনে।
অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তা পাঠাচ্ছে ইরাক। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। স্থানীয় সময় সোমবার উপত্যকাটিতে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই হামলায় খান ইউনিসের আল বাতন আল সামিন এলাকায় ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি নারী আহত হয়েছেন। এছাড়া দিনভর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে। একই দিন খান ইউনিসে ইসরায়েল সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় হামাসের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল সমর্থিত হামাস বিরোধী গোষ্ঠীর নেতা হুসাম আল আস্তাল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজায় নিজেদের সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গোষ্ঠীটি জানায় তাদের জায়গায় দায়িত্ব নেবে একটি অরাজনৈতিক নেতৃত্ব। তবে এই পরিবর্তন কবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট করেনি গোষ্ঠীটি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তা পাঠাচ্ছে ইরাক। মিশর হয়ে গাজায় এ খাদ্য সহায়তা প্রবেশ করবে বলে জানা গেছে। ইরাকের কর্মকর্তারা বলছেন এটি গাজার জনগণের জন্য ধারাবাহিক সহায়তার প্রথম ধাপ। তবে ইসরায়েল এখনও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা দেশগুলোর সব ধরনের বাণিজ্যে 25% শুল্ক আরোপ করা হবে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। হোয়াইট হাউস বলছে তেহরানের ওপর চাপ বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ভারতের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তেহরানের। সুদানের কর্দোফান ও দারফুর পুনর্দখলে নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। আরএসএফের ঘাঁটি লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, সাম্প্রতিক বিমান ও স্থল অভিযানে দারফুর ও কর্দোফানে আরএসএফের শত শত যোদ্ধা নিহত হয়েছে এবং প্রায় 240টি যুদ্ধযান ধ্বংস করা হয়েছে। আরএসএফের সক্ষমতা ও অবস্থান বিশ্লেষণ করা হচ্ছে। সেনা পুনর্বিন্যাস ও পুনর্মোতায়েনও শুরু হয়েছে। সেনা সূত্র বলছে, খার্তুম পুনর্দখলের চেয়েও এই অভিযান বেশি পরিকল্পিত। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করছে বলে অভিযোগ করেছে গাম্বিয়া। নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার নতুন শুনানিতে রোহিঙ্গাদের প্রতি সুবিচারের দাবি জানান দেশটির অ্যাটর্নি জেনারেল। তবে সব অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। নতুন করে শুনানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। ন্যায় বিচারের দাবিতে আদালতের বাইরে জড়ো হন অনেকে। স্থানীয় সময় সোমবার নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হয়। শুনানিতে গাম্বিয়ার প্রতিনিধি দাউদা জালো বলেন, রাখাইনে রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা ও ধ্বংসযজ্ঞের তীব্রতা কল্পনার চেয়েও বেশি ছিল বলেও জানান গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল। গাম্বিয়ার এই পদক্ষেপের পেছনে 57টি মুসলিম দেশের জোট ইসলামিক সহযোগিতা সংস্থার সমর্থন রয়েছে। গাম্বিয়া বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার না হলে ইতিহাসের জন্যও তা একটি কালো অধ্যায় হয়ে থাকবে। গাম্বিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক আদালতের উপর সকলের মনোযোগ সৃষ্টি করেছে। রোহিঙ্গারা সাধারণ মানুষ, তারা শুধু শান্তি ও মর্যাদাপূর্ণ জীবন চেয়েছিল, কিন্তু মিয়ানমার তাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে। নতুন করে শুনানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। অনেকেই সুবিচারের দাবিতে আদালতের বাইরে জড়ো হন। আমরা আদালতের কাছে গণহত্যাকারী স্বৈরশাসকদের শাস্তি দাবি করছি। এবার আমরা জোরালো কণ্ঠ আর সাহসী হৃদয় নিয়ে ফিরেছি। লক্ষ লক্ষ রোহিঙ্গার দাবি নিয়ে আমরা কয়েকজন এখানে উপস্থিত হয়েছি। 2017 সালে মিয়ানমারের রাখাইনে শুরু হয় সেনা অভিযান। জান্তা বাহিনীর অভিযানের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। এছাড়া হত্যাকাণ্ড, ধর্ষণ এবং সহিংসতার শিকার হন অসংখ্য রোহিঙ্গা মুসলিম। পরে জাতিসংঘের এক তদন্তে রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পায় জাতিসংঘ। যদিও অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। তাদের দাবি, সেনা অভিযান সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ ছিল। 2019 সালের প্রাথমিক শুনানিতে মিয়ানমারের তখনকার নেত্রী অং সাং সুচি অভিযোগকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন। গুরুত্বপূর্ণ খনিজ, স্বাস্থ্য খাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন সহ বিভিন্ন খাতে নয়াদিল্লি, বার্লিন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শের ভারত সফরে এ বিষয়ে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান মোদী।
সোমবার নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব সমঝোতা স্মারক দুদেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন গতি আনার পাশাপাশি সক্ষমতা বাড়াবে। দায়িত্ব নেয়ার পর চ্যান্সেলর মার্শের এটি প্রথম ভারত সফর। সফরের অংশ হিসেবে 25টি জার্মান কোম্পানির প্রতিনিধি দলের বেঙ্গালুরু সফর করার কথা রয়েছে। জাপানে পালিত হলো কামিং অফ এইজ ডে বা প্রাপ্তবয়স্ক দিবস। রাজধানী টোকিওর শিবুরায় রঙিন কিমোনো আর ঐতিহ্যবাহী পোশাকে জড়ো হন 20 বছর বয়সী তরুণ তরুণীরা। প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের এই দিনটি তাদের জন্য আনন্দ আর পুনর্মিলনের মুহূর্ত বলে জানান দর্শনার্থীরা। কামিং অফ এইজ ডের অনুষ্ঠানে অংশ নিতে ঐতিহ্যবাহী পোশাকে জাপানের রাজধানী টোকিওতে জড়ো হন অনেকে। নারীরা পরেন উজ্জ্বল রঙের লম্বা হাতার কিমোনো, পুরুষরা পরেন ফর্মাল স্যুট বা ঐতিহ্যবাহী হাকামা। বিশেষ এ দিনটিতে অনেককে দেখা যায় নিজেদেরকে ক্যামেরা বন্দি করে রাখতে। অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা হয় বিশেষ মঞ্চ। প্রাপ্তবয়স্ক দিবসের এই আয়োজনে অংশ নেন শত শত তরুণ তরুণী। অংশগ্রহণকারীরা বলেন, এ দিনটি তাদের জন্য বিশেষ। বহুদিন পর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হয় বলেও জানান। পাশাপাশি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আমি সত্যি এই দিনটির জন্য অনেক অপেক্ষা করেছি। আমি আমার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারবো এবং আমার বাবা মায়ের প্রতি আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় কর্মকর্তারা। বক্তারা বলেন, 20 বছর বয়সে সম্ভাবনা সীমাহীন। সমাজ ও এলাকার জন্য দায়িত্ব নেওয়ার অঙ্গীকারও করা হয়। জাপানের কামিং অফ এইজ ডে একটি জাতীয় ছুটির দিন। প্রতি বছর জানুয়ারির দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এদিন 20 বছর পূর্ণ করা তরুণ তরুণীদের প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের স্বীকৃতি দেওয়া হয়। এই দিনে দেশজুড়ে স্থানীয় সরকারগুলো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নার্সদের ধর্মঘটে অচল বিভিন্ন হাসপাতাল। একযোগে কাজে নামেননি 15,000 নার্স। নিরাপত্তা কর্মী সংকট আর স্বাস্থ্য সুবিধা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিলেই এই প্রতিবাদে নেমেছেন তারা। ধর্মঘটে অচল শহরের একাধিক শীর্ষ হাসপাতাল। সোমবার স্থানীয় সময় সকাল 6টা থেকে নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হাসপাতালের কলাম্বিয়া ক্যাম্পাসের বাইরে পিকেটে বসেন নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মাউন্ট সিনাই, মন্টিফিউর সহ বেশ কয়েকটি বড় হাসপাতালের 15,000-এর বেশি নার্স কাজে যোগ দেননি। নার্স ইউনিয়ন বলছে, মাসের পর মাস আলোচনা হলেও মূল দাবিতে হয়নি কোনো অগ্রগতি। নার্সদের প্রধান দাবি রোগীর জন্য নিরাপদ স্টাফিং, নিজেদের স্বাস্থ্য বীমা রক্ষা এবং কর্মস্থলে সহিংসতা ঠেকানো। সম্প্রতি নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হাসপাতালে গুলিবর্ষণ এবং মাউন্ট সিনাইয়ে বন্দুক হামলার আতঙ্ক নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে। নার্সদের অভিযোগ, পর্যাপ্ত কর্মী না থাকায় নিয়মিত হামলার শিকার হচ্ছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ধর্মঘট চললেও রোগীর পরিষেবা চালু রাখা হবে। মাউন্ট সিনাই জানিয়েছে, অস্থায়ী নার্স নিয়োগ করে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান বলছে, তারা ন্যায্য চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত। ধর্মঘটরত নার্সদের সমর্থনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, সংকটের সময় নার্সরাই সব সময় সামনে থেকেছেন, তাদের মূল্য নিয়ে কোনো প্রশ্ন নেই। মেয়রের এই বক্তব্যে আন্দোলন আরও জোরালো হয়েছে বলে মনে করছেন ইউনিয়ন নেতারা।